আচ্ছা, মানুষের জীবনটা আসলেই কিন্তু একটা অদ্ভুত নাটকের মতো, তাই না? একদিকে দেখবেন কেউ ক্ষমতার লোভে নিজের দেশ ছেড়ে চলে যায়, আবার ঠিক তার উল্টো দিকে আরেকজন দেশের টানে বিদেশের সব আরামায়েশ, বিলাসবহুল জীবন সবকিছুকে তুচ্ছ করে ফিরে আসে। আর কোথায় ফেরে? সোজা আগুনের মিছিলে। আজ আমরা ঠিক এমনই এক মানুষের গল্প বলবো। তো আমাদের আজকের এই আলোচনার মূল প্রশ্নটা কিন্তু এটাই, কেন একজন মানুষ একটা সাজানো গোছানো প্রতিষ্ঠিত নিরাপদ ভবিষ্যৎ সবকিছু ছেড়ে দিয়ে স্বেচ্ছায় বেছে নেবেন ঝুঁকির একটা জীবন? এই যে পাজলিং একটা পছন্দ, এই কাহিনীটাই হলো এহসানুল হক মিলনের। এহসানুল হক মিলন নামটা শোনার সাথে সাথেই কিন্তু বাংলাদেশের অনেকের মনে ভেসে ওঠে শিক্ষা ব্যবস্থার একটা ঐতিহাসিক পরিবর্তনের ছবি। তাকে এক নামে সবাই চেনে, নকলমুক্ত শিক্ষার কারিগর। কিন্তু এই যে পরিচয়, এর পেছনে যে কি পরিমাণ ত্যাগ আর সংগ্রামের এক লম্বা ইতিহাস লুকিয়ে আছে, সেটাই আমরা আজ দেখব। তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক। মানে সবকিছু বুঝতে হলে আগে তো জানতে হবে তিনি কি ধরনের জীবন পেছনে ফেলে এসেছিলেন। এই অধ্যায়টা আমার মনে হয় তার ত্যাগের বিশালতাটা বুঝতে আমাদের সবাইকে সাহায্য করবে। একবার ভাবুন তো, দুটো রাস্তা। একদিকে আমেরিকায় একটা দারুণ ক্যারিয়ার, নাগরিকত্বের হাতছানি, মানে একটা কমপ্লিটলি নিরাপদ ভবিষ্যৎ, যাকে বলে সেফ জোন। আর ঠিক তার উল্টো দিকে নিজের দেশের মাটিতে কি আছে? রাজনৈতিক অস্থিরতা, পদে পদে ব্যক্তিগত ঝুঁকি আর একটা চরম অনিশ্চিত পথ। তিনি কিন্তু এই দ্বিতীয় কঠিন পথটি বেছে নিয়েছিলেন। দেশের ডাকে বারবার ফিরে এসেছেন ওই নিরাপদ অঞ্চল ছেড়ে। কিন্তু দেশের জন্য এই ভালোবাসা, এই ফিরে আসার সিদ্ধান্ত, এটাই তাকে বারবার বিপদে ফেলেছে। দেশে ফিরে রাজনীতিতে নামার সিদ্ধান্তটা তার জন্য কোনো ফুলের বিছানা ছিল না, বরং ছিল একটা কাঁটার মুকুট। আর তার সংগ্রামের পথটা যে কতটা লম্বা ছিল, দেশে ফিরেই দেখুন তীব্র রাজনৈতিক বিরোধিতা, এরপর রাজনৈতিক মামলায় বছরের পর বছর জেল, এমনকি একটা পর্যায়ে বিদেশে নির্বাসিত জীবন কাটাতেও বাধ্য হয়েছেন। কিন্তু এত কিছুর পরেও কোনো কিছুই তাকে তার আদর্শ থেকে এক চুলও সরাতে পারেনি। এটা এমনি এমনি হয়নি, এর পেছনে ছিল তিলে তিলে গড়া এক বিশাল ত্যাগ। আচ্ছা, তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছিল জানেন? এক দুটো নয়, শত শত। এই সংখ্যাটাই তো বলে দেয় যে তাকে থামানোর চেষ্টাটা ঠিক কতটা মরিয়া আর তীব্র ছিল। কিন্তু না, তিনি দমে যাননি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন? রাজনৈতিক কম্পিটিশনের ওই কঠিন সময়গুলোতে, যখন অনেক বড় বড় নেতাও নিজেদের সুবিধার জন্য ভোল পাল্টেছেন, অবস্থান পরিবর্তন করেছেন, তিনি ছিলেন একেবারে ব্যতিক্রম। নিজের বিশ্বাস আর আদর্শে ছিলেন পাথরের মতো অটল, একদম স্থির। তার জীবনের এই যে দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রামে কিন্তু তাকে নিয়ে গিয়েছিল সেই ঐতিহাসিক অর্জনের দিকে, যার জন্য বাংলাদেশের মানুষ তাকে আজও মনে রেখেছে। চলুন এখন সেই অধ্যায়টাতেই যাওয়া যাক। নকলমুক্ত শিক্ষা ব্যাপারটা আসলে কি ছিল? এটা ছিল একটা দেশব্যাপী অভিযান, একটা যুদ্ধ। কিসের বিরুদ্ধে? নকল নামের এক ক্যান্সারের বিরুদ্ধে, যা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছিল। ভাবুন তো, একটা পুরো প্রজন্ম ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল। আর তিনি যখন এই সিস্টেমটাকে বদলানোর জন্য কোমর বেঁধে নামলেন, তখন কি হল? চারদিক থেকে প্রচণ্ড বাধা এলো, কিন্তু তিনি এক চুলও নড়েননি, কোনো চাপের কাছেই মাথা নত করেননি। আর তার সেই অবিশ্বাস্য দৃঢ়তার কারণেই কিন্তু একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা পেয়েছিল। তখনকার খবরের কাগজগুলো খুললেই দেখা যেত এই ধরনের শিরোনাম। তার এই সাফল্যকে ঠিক এভাবেই বর্ণনা করা হয়েছিল: এটা ছিল নকলের বিরুদ্ধে এক সত্যিকারের ঐতিহাসিক বিজয়, যা পরীক্ষার হলে সততাকে আবার নতুন করে ফিরিয়ে এনেছিল। তাহলে এহসানুল হক মিলনের এই যে পুরো জীবন কাহিনী, এই যে এত ত্যাগ আর সংগ্রাম, এখান থেকে মূল শিক্ষাটা কি? মানে আমরা কি শিখতে পারি? চলুন শেষ অংশে এসে সেটা একটু বোঝার চেষ্টা করি। তার জীবন থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায়, তা হল ব্যক্তিগত আরামায়েশ বা সুযোগ সুবিধার চেয়েও আদর্শ অনেক বেশি মূল্যবান। আরামের সহজ পথটা ছেড়ে দিয়ে কষ্টের পথ বেছে নেওয়া, এটা কখনোই সহজ না। কিন্তু ইতিহাস তো শেষ পর্যন্ত তাদেরকেই মনে রাখে, যারা আদর্শের জন্য, দেশের জন্য লড়াই করে। তার জীবন থেকে এই তিনটা বিষয় একদম স্পষ্ট হয়ে ওঠে। ১. কঠিন সময়েও নিজের আদর্শকে শক্ত করে ধরে রাখা। ২. এটা বোঝা যে বড় কোনো পরিবর্তনের জন্য ত্যাগ স্বীকার করতেই হবে। আর ৩. এই বিশ্বাসটা রাখা যে রাত যত গভীরই হোক না কেন, সকাল হবেই। মিলনের এই পুরো যাত্রাটা শুধু একজন ব্যক্তির জয় নয়, এটা আসলে একটা নীতির জয়। তো এখন তিনি আবারও একটা নীতি নির্ধারণী ভূমিকায় ফিরে এসেছেন। স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন ঘটছে, যে মানুষটা একবার নিজের সবকিছু বাজি রেখে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য লড়েছিলেন, তিনি কি পারবেন আবারও নতুন প্রজন্মের জন্য একটা আমূল পরিবর্তন আনতে? এই প্রশ্নটা ভবিষ্যতের জন্য